বাংলার সংস্কৃতি, বাঙালির অনুভূতি। আপনারা দেখছেন নিউজ অ্যাড লুকমি। নমস্কার। এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার মহানাদে, যাকে এখানে আমরা পেয়েছি মহানাদ গ্রামেরই ভূমিপুত্র অরুণাংশু ভট্টাচার্য মহাশয়কে। দাদার কাছ থেকে কিছু অজানা কথা আমি জানার চেষ্টা করব। দাদা কেমন আছেন? ভালোই আছি, তবে এই এটা আমার গ্রাম, আমার জন্মস্থান। এর প্রতি আমার একটা টান, চিরকালের টান, এবং এটা হয়তো সবারই থাকে। তো আমি কোনোদিনই এটা ভুলতেও পারবো না। আর বরং আমার এখানে এসে মনে হয়, এখানে আমি এখান থেকে যাবার পরেও, মানে কলকাতাবাসী হওয়ার পরে আমি অনেকবার এখানে এসেছি। তো ইদানিং নানান কাজের চাপে হয়তো 2-4-5 বছর হয়, কিন্তু এসেছি, আবারও আসবো। আমার এই ফিলিংসটা এই জায়গায়, এই আমার জন্মস্থানের ফিলিংস, বা এখানে আমার ছোটবেলার বন্ধুরা রয়েছে, তারপরে আরো অনেক পরিচিত লোকজন রয়েছে। ফলে এই জিনিসটা মানে আমি যখন এখানে আসি বা এনজয় করি, তখন মনে হয় আমি সেই আগের জায়গাটাতেই আছি। না, আমি বলতে চাইছি যে গ্রামে যখন তুমি থাকতে পুকুরে স্নান করা, হুম হুম এই কপিল দেবের মতো ছুটতে ছুটতে সে ক্যাম্বিস বল করা দেখেছি। তারপর তুমি কলকাতাবাসী হয়ে গেলে, তারপরে সেই দিনের কথাগুলো মনে পড়ে? যথেষ্ট মনে পড়ে, যথেষ্ট মনে পড়ে। আমার ছেলেবেলারও কথা, তখন আমার 10-11 বছর, সেসবের কথা, সে 10-11 বছর বয়স, তখনকার সেদিনের কথা আমার মনে পড়ে। আমার মনে হয় যে সেই দিন ঘটলো, মানে খুব স্পষ্ট সবকিছু আমার মনে আছে। আচ্ছা, এই হুগলি জেলার প্রাচীন শিবরাত্রি মেলা এই মহানাদের জটেশ্বর মন্দিরে হয়। কথিত আছে যে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এবং রানীমা সময় করে এই মেলাতে আসতেন। তো তোমরাও তো ছোটবেলায় এই মেলায় ঘুরেছো। হ্যাঁ, ঘুরেছি। তো ছোটবেলায় ঘুরেছি বললে হবে না, আমরা খুব সক্রিয়ভাবে অংশ নিতাম এই মেলাটায়। আচ্ছা, আর এটা হচ্ছে 2025 সাল। তুমি মনে হয় অনেকদিন পরে এলে। অনেক 5-7 বছর পরে। তো এখন তুমি এত বছর পরে আসার পর সেই মহানাদের প্রকৃতি, সেই মাটি, সেই মেলা, কিছু পরিবর্তন দেখলে? যথেষ্ট পরিবর্তন, মানে পরিবর্তনটা দেখো সব জায়গায় হয়েছে। হুম তো আমি যখন গৌরাঙ্গকে দেখেছিলাম, গৌরাঙ্গেরও অনেক পরিবর্তন হয়েছে। সবারই বয়স বেড়ে যেটা হয়েছে সেটা হয়, প্রত্যেক জায়গারই পরিবর্তন ঘটে। কিন্তু আমি মহানাদের যে মানে সামাজিক পরিবর্তন, বাড়ি ঘর রাস্তাঘাট ইত্যাদি আমি চিনতে পারি না প্রথমত, কিন্তু জায়গাটা সেই জায়গাটাই আছে, জায়গাটা একটু নড়েনি সেখান থেকে। এতটাই ইয়ে হয়েছে যে আমি যেন চিনতে পারি না এরকম। এখানে আমার এই জায়গাটা আমার একটুখানি কষ্ট হয়, যে যেন মনে হয় এতটা পরিবর্তন না হলেই ভালো হতো, কিন্তু এটা কালের নিয়মে জিনিসটা ঘটবে। আর তুমি শিবরাত্রির মেলার কথা বললে, সেটা হলো আমরা যখন শিবরাত্রি মেলায়, তখন আমাদের 20 বছরেরও কম বয়স, যখন আমরা অংশ নিতাম সেখানে, খুব মানে সক্রিয়ভাবে নিতাম, সেই সময় যে মেলাটা দেখতাম, বা মেলায় যেসব জিনিস আসতো, বিশেষ করে মিষ্টি বা অন্যান্য জিনিস আসতো, সার্কাস আসতো, নাগরদোলা হতো, ইত্যাদি ইত্যাদি, তো সেগুলো এখন আর এই এসে দেখলাম না। তখন আমি পার্টিকুলারলি মিষ্টি নিয়ে একটা কাজ গবেষণা করছি, তাতে আমি এখানে একটা আসার উদ্দেশ্য ছিল যে সেই সময় যে মিষ্টিগুলো তৈরি হতো, ওটা ওইখানেই তৈরি হতো। যেমন একটা স্পেশাল খাজা, এটা একটা অকেশনালি মিষ্টি, তো এটা অন্য সময় পাওয়া যায় না, মহানাদে পাওয়া যায় না, কিন্তু এটাই এই শিবরাত্রির মেলার মধ্যেই পাওয়া যেত। এবং আমি ছোটবেলায় দেখেছি, বা যতদিন থেকেছি ততদিন অন্তত দেখেছি, যে সেই খাজা তৈরি হওয়ার একটা ব্যাপার, প্রসেস, সেটাকে এত বড় একটা কাঠের পাটাতন, সেখানে যারা মিস্ত্রি আসতো তারা সেটা তৈরি করতো, কিভাবে ওইখানে তৈরি হতো, ওইখানে জিনিসটা হতো, ওইখানেই আবার তুলে রাখা হতো, সেই মিষ্টি রস দিয়ে, সেই মিষ্টি রস এরকম করে পড়তো। এখন সেই ব্যাপারটাই নেই, হয়তো সে কারিগরও নেই, জানি না, না কারিগররা কেমন আমি বলতে পারবো না, তাদের সঙ্গে কথা বলতে পারলাম না, আর তাদের সঙ্গে আমার কথা বলা দিয়েছিল, কিন্তু কোনো কারিগরকে পেলাম না মেলার মধ্যে যে কথা বলতে পারে। এখন দেখলাম যে ওইটা বোধহয় বাইরে কোথাও থেকে বানিয়ে এনে একটা জায়গায় রাখা হচ্ছে বিক্রির জন্য। তার মানে ওই ইয়েগুলো, ওই মানে আমি যে ব্যাপারে এসেছিলাম আর কি, একটা পার্টিকুলার, অনেকগুলোর মধ্যে এটা একটা, কিন্তু সেই জিনিসটা আমি পেলাম না। তা এটা আমার একটা অপ্রাপ্তি বলতে পারো। প্লাস
এখন মেলায় যেগুলো আসে আর কি জিনিসগুলো, এই সব মেলাতেই প্রায় একই জিনিস আসে, কিন্তু ওই সার্কাস পেলাম না। সার্কাস নাগরদোলাটা খুব ছিল। যে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন আমি একটা পাহাড় কিনতে চাই, কিন্তু পাহাড়কে বিক্রি করে জানি না, যদি তার দেখা পেতাম দামের জন্য আটকাতো না। বুঝেছি। তা তুমি যখন ছোটবেলায় দাদু, বাবা, ঠাকুমা বা মায়ের সঙ্গে মেলায় ঘুরতে, তোমার মনে হতো যে এই জিনিসটা আমি পেলে ভালো হতো, কিন্তু তুমি তখন কিনতে পারোনি, কিন্তু তোমার এখন দামের জন্য আটকাবে না, কিন্তু সেই জিনিসটা কি মনে মনে এসেছিলে যে সেটা আমি পেলাম না, দাম দিয়ে আটকাতো না, দাম আমি দিতে পারতাম কিন্তু সেই জিনিসটা পেলাম না, এরকম তুমি? না, এমন কিছু নেই। তখন যে আমাদের খেলনাগুলো ছিল, যেগুলো আমরা তখন আমার বাবা বা গুরুজনেরা কিনে দিত, সেই তবে কি ছিল যে আমরা তো চাইলেই পেতাম না, এটা আমার চাই, এই জিনিসটা বলার মতো জায়গায় আমরা ছিলাম না। তারা যা খেলনা কিনে দিত, কিছু কিছু খেলনা আমরা এরকম ঘোরাতাম, বা লাট্টু ফাট্টু এইসব জিনিস আমরা পেতাম, আমরা নিজেরাই ইয়ে করতে পারতাম। কিন্তু এখন আমি সেই জিনিসটা যেন এখানে চাইলেও পাই না। আমি সেই জিনিস আমি দেখলাম না মেলায়। যে আমরা ছোটবেলায় যে খেলনাগুলো খেলতাম সেগুলো আর নেই। এখন এখনকার মতো ব্যাপার হয়েছে আর কি। এখন এই বাচ্চাদের একটা ইয়ে থাকে, একটা খুব বড় মতো একটা কি বলবো, একটা একটা খেলনাগুলো, সেখানে বাচ্চারা লাফায়, চারদিকে ঘেরা থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো তখন ছিল না। এই জিনিসগুলো তখন থাকলে বোধহয় আমরা খুব ইয়ে হতাম। কিন্তু তখন সার্কাসটা খুব আকর্ষণীয় ছিল। পুতুল নাচ ছিল, সার্কাস, পুতুল নাচ ছিল, মানে পুতুল নাচে পার্টিকুলারলি পুতুল নাচ ছিল। তো আমার কখনো মনে হয়নি যে আমি একটা পুতুল নাচের দল করবো, পুতুল নাচি কিনবো বা সার্কাসের মালিক হব। তা এখনো আমার অন্তত মনে হয় না আমি একটা সার্কাসের মালিক হব। তখন মালিক হওয়ার কথা ভাবিনি, কিন্তু সার্কাস খুব আকর্ষণ করতো। ওই বাঘ, ঘোড়া, হাতি, ঘোড়া ইত্যাদি। এখন তো সার্কাস থেকে সেসব উঠে গেছে, সেসব তো আর ব্যবহার করা যায় না। ফলে আমার এমন কোনো বাসনা নেই যে তখন এমন চেয়েছিলাম বড় হয়ে ওইটাই আমি কিনবো, মানে পয়সা হলে ওটাই কিনবো। এখন পয়সা হয়েছে কিন্তু ওইটা কেনার বাসনা আর আমার আর নেই। আচ্ছা, সদ্য তো কলকাতা বইমেলা হয়ে গেল, তো এবারে 2025-এ তোমার কি কি বই মানে প্রকাশিত হলো? আমার 3টে বই প্রকাশিত হওয়ার কথা ছিল। 2টো বই প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে দীর্ঘ কবিতার সংগ্রহ, আরেকটা হচ্ছে একটা পার্টিকুলার সেনারির প্রতি টিউলিপ গুচ্ছ বলে একটা বই। সেই বইটাও বেরিয়েছে এখানে, মানে এখানে। তো আরেকটা বই, একটা প্রবন্ধ সংগ্রহ বেরোবার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি বোধহয় বইটা না বের করা ভালো। কেননা এই বইটা ফাইনালি আমাকে দেখতে হবে, সেই টাইমটা তখন আর ছিল না। মানে এত তাড়াতাড়ি আমি বইটা ছেড়ে দিতে পারবো না দিতে। অতএব ওটা হয়তো পয়লা বৈশাখ বা কখনো বের করবো। আচ্ছা, বাংলাদেশে বইমেলা হয়, সেখানে কি তোমার হ্যাঁ, কোনো বই প্রকাশিত হয়? আমার বাংলাদেশে 2টো বই প্রকাশিত হয়েছিল সে আগে, এখন না, অনেকদিন আগে। বাংলাদেশে একটা বই বেরিয়েছিল, রাজশাহীতে চিহ্ন মেলা বলে একটা চিহ্ন পত্রিকায় দিয়ে চিহ্ন মেলা বলে ওদের একটা মেলা হয়, এই বই মেলার মতনই আর কি, এছাড়া অন্য জিনিসও থাকে। সেখানে একটা বই প্রকাশিত হয়েছিল। আর একটা বই প্রকাশিত হয়েছিল যেটা ঢাকাতে হয়, 21শে বই মেলা যেটা, সেটাতে একটা পাবলিশার আমার একটা বই করেছিল, সেইখানে প্রকাশিত হয়েছিল। এই 2টো বই আমার বাংলাদেশে প্রকাশিত। আচ্ছা, তোমার প্রণীত দীর্ঘ কবিতা গুচ্ছ আছে, দীর্ঘ কবিতার সংগ্রহ আছে। হ্যাঁ, সংগ্রহ এটা আছে। এই বেরোলো, এটা এই এটা কি রতি সুখসারে? না, সেটা রতি শুক্র সারে না। রতি শুক্র সারে হচ্ছে আলাদা একটা বই, একটা ইন্ডিভিজুয়ালি আলাদা একটা বই। আচ্ছা, ওটা দীর্ঘ কবিতার সঙ্গে আছে বটে, সংগ্রহে তো থাকবেই, কিন্তু ওটা একটা আলাদা বই হিসেবেই বেরিয়ে যাবে। কেন বইটা বের করতে চেয়েছিল এই গত বইমেলার আগের বইমেলায়, মানে আচ্ছা। এই বলে আগের বইমেলা, কিন্তু বইটা একটু অবলং সাইজ, একটু সাইজে গন্ডগোল হয়ে গেছিল বলে যে বইটা বেরোয়নি। বইটা এই পয়লা বৈশাখেই বেরিয়ে যাবে আর কি। ওটা আলাদা ইন্ডিভিজুয়াল বই হিসেবেই বেরোবে। আচ্ছা, আচ্ছা। ওই ইন্ডিভিজুয়াল বই। আর উদ্ভ্রান্ত প্রেম? উদ্ভ্রান্ত প্রেম আমি বলি, এইটা হচ্ছে আজ থেকে প্রায় 173 বছর কি 74 বছর আগে চন্দ্রশেখর মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোক, তিনি বহরমপুরের বাসিন্দা ছিলেন। তিনি তার স্ত্রী, অল্প বয়সে তার স্ত্রী মারা গেছিলেন। স্ত্রীর বিরহে তিনি এই বইটা লিখেছিলেন। এটা বলা হয় গদ্য কাব্য, কিন্তু এটা একটা উপন্যাস। এটা খুব আশ্চর্যজনক উপন্যাস। কেন আমি বলি, তখনকার দিন থেকে বঙ্কিমচন্দ্রের সমসাময়িক, বঙ্গদর্শনের সমসাময়িক। বঙ্কিমচন্দ্র তাকে ডেকে বঙ্গদর্শনের লেখা ছাপতেন। তো তার স্ত্রী বিয়োগে তিনি এটা লিখেছিলেন, এবং এটা একান্তই একজন লেখকের, ওখানে লেখক নিজে হিসেবেও নেই, কারো নাম নেই, এবং তিনি এই স্ত্রী হারানোর বিলাপ করে যাচ্ছেন। কখনো গঙ্গা তীরে বিলাপ করছেন,
কখনো বিছানায় শয়ন মন্দিরে বিলাপ করছেন, কত বাগানের কাছে গিয়ে বিলাপ করছেন, কখনো সন্ধ্যায়, কখনো সকালে। এই বিলাপ নিয়ে শুধু বইটা। আশ্চর্য এখানে বইটা আহ, বইটা যে আঙ্গিকে রচিত, ওই সময় সেই আঙ্গিকটা ভাবাই যায় না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই বইটা সেকালের তরুণ সমাজে এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল। এখন যে ভাষাটাকে আমরা ভাইরাল বলি, তখন সেটাকে হটকেক বলা হতো। সেই হটকেক মানে বইটা হটকেকের মতো ছিল আর কি। অজস্র, আমার কাছে যে লাস্ট যে সংস্করণটা আছে 30তম সংস্করণ আছে আমার কাছে, যে বইটার সংস্করণ। তার মানে কয়েক বছরের মধ্যে তার 30টা সংস্করণ হয়ে গেছিল, তারপরেও হয়েছে নিশ্চয়ই। তো বইটা মজার কথা আছে। আচ্ছা, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাহিত্য সাধক চরিতমালায় একটা এই বইটার প্রসঙ্গে লেখা আছে। বইটার প্রসঙ্গ খুব কম পাওয়া যায়, বাংলা ভাষায় পাওয়াই যায় না, কিন্তু এত বিখ্যাত বই, মানে এত জনপ্রিয় বই। তো সেখানে লিখছেন এক জায়গায়, দুই বন্ধুতে কথা হচ্ছে। এক বন্ধু বলছেন যে আমি আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি, কিন্তু আমি চাই আমার স্ত্রী মরিয়া যাক, আমি যেন উদ্ভ্রান্ত প্রেমের মতো বই লিখতে পারি। তার মানে ব্যাপারটা সেটা নয়, আমার বউ মরে গেলে তারপর আমি একটা বই লিখবো। এতে বোঝা যায় যে বইটা সেই কালে তরুণ সমাজে কি আলোড়ন সৃষ্টি করেছিল। সেই বইটা বহু কিছু ধরে পাওয়া যায় না, কোনো এডিশন তার হয়নি, এত বিখ্যাত একটা বই। তো আমার একটা বাতিক আছে বহুকাল ধরেই, এই বিভিন্ন রাস্তাঘাটে ফুটপাতে এখানে ওখানে পুরনো বইয়ের দোকান থেকে পুরনো বই সংগ্রহ করা। তো সেগুলো আমি সংগ্রহ করে রেখেছিলাম। এইবার আমি চাইলেই তো হবে না, একটা পাবলিশার তাকে বইটাকে প্রকাশ করতে হবে। ফলে আমি একজন পাবলিশারকে গল্পটা করেছিলাম, তিনি খুব আগ্রহী হয়েছিলেন, একটা বাচ্চা ছেলে। সে এই বইটা তৈরি করেছিল, মানে আমি নতুন করে এডিট করেছিলাম, একটা বড় ভূমিকা আছে সেখানে, বইটা নতুন করে ছাপা হয়েছে। এই হচ্ছে উদ্ভ্রান্ত প্রেম, লেখক চন্দ্রশেখর মুখোপাধ্যায়। আচ্ছা। প্রেমে কতটা তুমি বিশ্বাসী? আমি খুব একটা প্রেমে বিশ্বাসী ছিলাম না। মানে কি, আমার যৌবনে দেখো, এটা প্রত্যেক জীবনেই ঘটে, তোমার জীবনেও ঘটে, হ্যাঁ। আর অনেকের জীবনেই ঘটে। প্রত্যেক জীবনে একটা ব্যর্থ প্রেম থাকে, খুব স্বাভাবিক, এটা হতেই পারে। এবং আমার তখন খুব সম্ভবত আমি এমএ পাস করে গেছি আর কি। সেই সময় আমার এরকম একটা জীবনে ব্যক্তিগত একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা এমন কিছু বড় ঘটনা কিছু নয়। এনিওয়ে, তো যে কোনো কারণেই হোক, আর পাঞ্চলের যেমন পরিণতি ঘটে, সেটা শেষে বিয়েতে পর্যবসিত হয়নি, মানে পরিণয়ে লাভ করেনি। ফলে আমার সেই বয়সে মনে হয়েছিল যে না, এই প্রেম জিনিসটাই খুব খারাপ, অত্যন্ত বাজে ব্যাপার। হ্যাঁ, আর তখন থেকেই আমি মেয়েদের বিশ্বাস করাটা, সেটা আমার অল্প বয়সের বুদ্ধিতেই হতে পারে, এই বিশ্বাস করাটা একেবারেই ছেড়ে দিয়েছিলাম। পরবর্তীকালে আর লিখতাম তার আগে থেকেই, কিন্তু আমার কবিতার মধ্যে এই প্রেম জিনিসটা বা প্রেমে বিশ্বাস জিনিসটা বা রোমান্টিক কথা যাকে বলে, এটা একটু কম, সেটা এই কারণেও হতে পারে। আচ্ছা, আচ্ছা। আর তোমার শ্রীরাধার কি খবর? মানে সম্ভবত শ্রীরাধা, যিনি আমার প্রেমিকা ছিলেন, যিনি আমার, জানি না, গতবারে বা তার আগের বারে কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছিল সম্ভবত। কোনটা? শ্রীরাধিকা বইটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গত বইমেলায় প্রকাশিত হয়েছিল। গত বইমেলা একটা পাবলিশার প্রকাশিত করেছিল, সেখানে 28টা সনেট আছে। এবং শ্রীরাধিকাকে নিয়ে এটা কিন্তু ঠিক যে আমার প্রেমিকাকে ভেবে টেবে এটা না। আচ্ছা, আচ্ছা। অ্যাকচুয়ালি আমার বড় সাবজেক্ট, মানে কৃষ্ণ খুব প্রিয় সাবজেক্ট আমার, নানাভাবে। অনেকের রাম ছোটবেলা থেকে, আমার কৃষ্ণ। তো এবার আমি এইগুলো অনেক পরিণত বয়সে তো আসে, তখন মনে হয় যে আমি একসময় কৃষ্ণকে কিভাবে দেখেছি, এখন কৃষ্ণকে কিভাবে দেখছি। ঠিক আছে, আমার চোখে আমি অ্যাজ এ কৃষ্ণ, এটা আমি আগে কখনো ভাবিনি। রাধা কেমন সেটা আমি দেখতে চেয়েছি। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতেও আছে, এইভাবে দেখা হচ্ছে আর কি। কেননা যখন চৈতন্য জন্ম নিচ্ছেন আর কি, চৈতন্য আমার একটা প্রিয় বিষয় বা প্রিয় প্রিয় পুরুষ, যে তখন মানে কেন ইয়ে করেছিলেন, কেন রাধা চৈতন্য অবতার হয়েছিলেন রাধা কৃষ্ণ। এবং সেখানে লেখা আছে, মানে কেন ইয়ে হয়েছিল, কেন চৈতন্যের অবতার হয়েছিল। আচ্ছা। এখানে বুঝছেন যে একটা সংস্কৃত শ্লোক আছে, সেখানে বলছেন যে রাধাকৃষ্ণ প্রণয়ই বা কীদৃশ বান হইবা, যেন সাদুদ্ভূত মধুরিমা কীদৃশ বমদীয়।
সক্ষঞ্চস্যা মদনুভবত কীদৃশ বেতি লোভাদ তদ্ভাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু শরীর হরিন্দু। এটা শ্লোক একটা। এর মানে হচ্ছে যে শ্রীরাধার মহিমা কীদৃশ বানাইবা, শ্রীরাধার প্রণয় মহিমা কেমন, মানে কৃষ্ণের প্রতি শ্রীরাধার প্রণয় কেমন, কীদৃশ বা মদীয়, আমারই বা তার সম্পর্কে প্রণয় কেমন, ধারণা কেমন। আচ্ছা, যেন সাবেদ্ভূত মধুরিমা কীদৃশ বা মদীয়, সক্ষঞ্চস্যা মদনুভবত কীদৃশ বা, আমার সখী যারা আছে তারা আমাকে কিভাবে অনুভব করেন, সবই তো প্রেমের ব্যাপার। সখীরাও তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে প্রেম করছে, রাধাও প্রেম করছে, তার স্ত্রীরাও প্রেম করছে। সখীদের প্রেম কি মানে কি কেমন সেটা আমি অনুভব করার জন্য কীদৃশং গৈবিদিল তদ্ভাবাড্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরেন্দু, তার মানে এইটা আস্বাদন করার জন্য আমি সেটা ভেবে তদ্ভাবাড্য শচীগর্ভ মানে শচী যিনি চৈতন্যদেবের মা, তার গর্ভরূপ সিন্ধুতে মানে গর্ভরূপ সমুদ্রে হরিন্দু মানে চাঁদের মতো উদয় হলাম, জন্মগ্রহণ করলাম। কেন কর্ম করলাম তার কারণ তিনটে। একটা হচ্ছে যে রাধার যে প্রণয় মহিমা কেমন আমার প্রতি জানার জন্য, আমারই বা রাধার মহিমা কেমন সেটা জানার জন্য, গোপিনীরা যে আমাকে প্রেম করে কেমন অনুভব করে সেটা জানার জন্য। এই জন্য রাধাকৃষ্ণের এই অবতারে মানে রাধাকৃষ্ণ একই সঙ্গে আমি চৈতন্যের সতীর গর্ভে সমুদ্রে আমি চাঁদের মতো উদয় হলাম। তার মানে আমি এখন সেই রাধা কেমন সেটা অনুভব করার জন্য। আমি তো এইভাবে বলতে পারবো না কৃষ্ণ, আমি তো কোনো অবতার নই, আমি তো এভাবে বলতেও পারবো না। আমার অনুভূতির মতো আমি এখন শ্রী রাধাকে কি করে অনুভব করি, আমি সেটাই শুধু বলতে চেয়েছি। এপার বাংলা ওপার বাংলা, দু বাংলার সংস্কৃতি এক। কখনো কখনো তো তোমাকে বাংলাদেশ যেতে হয়েছে। হ্যাঁ, বেশ কয়েকবার গেছি। ওখানে আপ্যায়ন কেমন? খুবই ভালো, মানে আলাদা করে বলতে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি যে কবারই গেছি খারাপ অভিজ্ঞতা নেই এটা আমি বলবো না, কিন্তু ভালো অভিজ্ঞতাটি বেশি। আর ব্যক্তিগত ঘটনা বললে সেটা অনেক সময় লেগে যাবে, কিন্তু একটি ছেলে এই আমরা যে মানে 2023 সালে আমি ফ্যামিলি নিয়ে গেছি, সেটা কোনো 21-এ ইয়েতে নয়। তো সেখানে একটি ছেলে আরও কবিতায় লিখে সে আমার জন্য যেটা করেছে, যেভাবে করেছে কেউ কীভাবে করবে না বলে আমার মনে হয় না এই বাংলায় ওইভাবে কেউ তাকে রিসিভ করে এই কাজটা করতে পারে। একটা ছেলেটা সিম কার্ড নিয়ে সে তার নাইট ডিউটি থেকে সে ভোর 5টার সময় আমাকে রাত্রিবেলা ফোন করছে যে আমি হোটেলের নিচে দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি হচ্ছে, হোটেলের দরজা এখনও খুলিনি, আপনি এসে সিম কার্ডটা, আমি তখন ঘুমোচ্ছি। তখন আমি উঠলাম, তার খানিকক্ষণ আবার ফোন করলো, বলে না একটা হোটেল ছেলেটা হচ্ছে দরজা খুললো, আমি উঠে যাচ্ছি। ওই অবস্থাতেই উঠে আমাকে সিম কার্ডটা দিয়ে এলো। আমি এটা আমি মনে হয় আমি পারতাম না বলে মনে হয়। তো আমি যে বাংলাদেশ মানে এটা খারাপ বলতেও পারছি না। আর বাংলাদেশের নানা রকম রাজনৈতিক ঘটনা, তাতে বাংলাদেশের সম্পর্কে প্রচুর লোকের ধারণা খারাপ, সেই সঙ্গে আমারও ধারণা খারাপ। তো কিন্তু সেজন্য ভালো নেই এই কথাটা আমি বিশ্বাস করি না, এই কথাটা বলাও যাবে না। তোমার তো একটি ছেলে আর্য, যতদূর জানি মিঠুন চক্রবর্তীর হাঁদা বোধায় ওই অরিত্রর সঙ্গে পাশাপাশি একটা ক্যারেক্টারে ছিল, মানে বাচ্চাদের শিশু শিল্পী হিসেবে। 3টে ছেলে ছিল। আচ্ছা আচ্ছা, তখন ওর বয়স কত ছিল? ওই কত 7-8 বছর বয়স, এরকম বয়স। আর্য তো এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করছে? এখন সে একটা চাকরি করে, কেন ও এখন ওই যে জীবনটা, ও এমনি সিনেমা দেখতে খুব ভালোবাসে, নাটক দেখতে খুব ভালোবাসে, কিন্তু ওই যে জীবনটা একদিন ছিল ওইটার প্রতি ও যেন কেমন একটা ভুলে গেছে আর কি, অস্পষ্ট মনে আছে, বয়সটা কম থাকার জন্য। এখন ওই সিনেমা দেখলে ওটা ওই মনে করতে পারে, হয়তো ওইটাই ভাবে ও ওইটা এন্টারটেন করে। কিন্তু আমি তখন আরেকটা ঘটনা এখন বলা যাবে না, আমি পরের দিন বলবো তোমাকে, সে একটা ছেলের ঘটনা, সেটা একটা পানাগড়ে গিয়ে একটা শোয়ে যা হয়েছিল, তো সেটা এত বলা যাবে না, সেটা টাইম লাগবে। কিন্তু এখন ও পুরো জগৎটা হচ্ছে খেলা এবং খেলা। চাকরি করে সেটাও একটা খেলার সংস্থা। ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্পোর্টসে করেছে, কী বলে, স্পোর্টস ম্যানেজমেন্ট পড়েছে। আচ্ছা আচ্ছা। এবার স্পোর্টস ম্যানেজমেন্টে খুব ইয়েও কম ফলে ও চাকরি পেয়েছিল, চাকরিও পেয়ে গেছে খুব সহজে, গুরগাঁওতে ছিল। সেখানে
আমিষ খাবার দাবার পাচ্ছে বলে কয়েক মাস ধরে ফিরেও এসছে, মানে এইভাবে। কারণ ও যেটা এখন যা করছে পুরোটাই স্পোর্টস ওরিয়েন্টেড, স্পোর্টসের সঙ্গে সর্বক্ষণ আছে। মানে যখনই সময় পেয়ে সঙ্গে খেলতে চলে যাচ্ছে, আর বাকিটা সময় যেটুকু চাকরি সেটুকু চাকরি করতে গেছে। তা তুমিও তো ছোটবেলায় ভালো ক্রিকেট খেলতে। সে এই তো আমরা তো ওইভাবে খেলিনি, ওইভাবে হ্যাঁ পাড়ায় পাড়ায় যেতাম বোধ হয় খেলতে। তুমি নাটকও করেছো ছোটবেলায়। আমি ছোটবেলায় নাটক করছি। এইখানে যে আমাদের কালচারাল হিস্ট্রি, মানে আমরা নাটক করেছি, তারপরে প্রদর্শনী করেছি। এই শিবরাত্রির উপলক্ষে প্রদর্শনী করেছিলাম আমরা এখানে চৌমাথার ওখানে একটা জায়গায় প্রদর্শনী করেছিলাম। অসাধারণ হয়েছিল, প্রচুর লোক তার প্রশংসা করেছিল। প্রচুর নাটক এখানে করেছি, সেই নাটক করতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তারপরে ওটা আমার একটা বেদনার জায়গা, আমি শুনেছি। তারপরে আমি অনেকদিন এখানে ছিলাম, কিন্তু ওই ওই ধারাটি ধরে রাখতে পারি, খেলতাম, খেলাধুলো যেমন করতাম, তার পাশাপাশি এটাও করতাম। এই যে পার্টিকুলারলি নাটক অভিনয় করা, আমাদেরই বন্ধু বান্ধবরা এটা করেছে। পরবর্তীকালে আমরা বিভিন্ন জায়গা থেকে এই তখন এত নাট্য উৎসব কথাটা ছিল না, ওই উৎসবটা পাড়ায় ছিল মঞ্চ না। বেঁধে মানে পাড়ার নাটক ছেলেমেয়েরা করতাম, কিন্তু নানান ওই ধরো তোমার কোথায় গুড়াপে, কোথায় ত্রিবেণীতে, কোথায় এখানে ওখানে চুচুড়াতে, এখানে যে যারা নাটক করতো, আমাদের যেটুকু যোগাযোগ ছিল, খুব বেশি যোগাযোগও ছিল না, যোগাযোগের খুব একটা রাস্তাও কিছু ছিল না, তখনও আমরা সেখান থেকে 3-4টে দল এনে কখনো কখনো একদিন হয়তো 3টে নাটক হবে বা 2 দিন ধরে এরকম আমরা করেছি। তো আমি জানি না এখন এখন যারা তারা এইরকম করে কিনা। এখন তো উৎসবে ছড়াছড়ি, নাট্য উৎসবটাও একটা ব্যাপার, পাড়ায় পাড়ায় নাট্য উৎসব হয়। আমি জানি না মহানদে নাট্য উৎসব হয় কিনা। না, মহানাদ এখন হয় না, এটা পান্ডুয়াতে হয়, হয়, কিরকুন্ডিতে হয়, রামেশ্বরপুরে হচ্ছে। কিন্তু মহানাদ এখন কিছু জায়গায় আছে। যতখানি মহানাদে প্রথম গুরুত্বপূর্ণ, শুরু হয়েছিল। মহানাদ আগেও খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল, প্রাচীনকালে তো আরও গুরুত্বপূর্ণ জায়গা ছিল, কিন্তু এখনও অনেকটাই গুরুত্বপূর্ণ জায়গা বলেই মনে হয়। মানে লোক সমাগম ইত্যাদি, বা দোকান পসা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা পড়াশুনো, ছেলেপুলেদের পড়াশোনার ক্ষেত্রে ইত্যাদি নানা সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু তুমি বললে যে এখন কিছু ছেলেপুলেরা ইয়েও চর্চাও করে, কবিতা লেখালেখি চর্চাও করে, খুব ভালো কথা। কিন্তু এটাই বা করবে না কেন? করা তো উচিত বলে মনে করি। একটা জায়গাকে একটা স্টেজে তুলে আনতে হলে তার অর্থনৈতিক ব্যাপারটা, যেমন অর্থনৈতিকভাবে ঠিক আছে, মহারাজার অনেক ব্যবসাপাতি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক বাড়িঘর হচ্ছে, অনেক অনেক পয়সা হয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তার সঙ্গে সেটা এক ধরনের উন্নয়ন, যদি বলি এই ভাষায় উন্নয়ন শব্দটা ঠিক নয়, সেটা এক ধরনের সংস্কৃতি যদি বলি, কিন্তু আমাদের এই যে সংস্কৃতি চর্চাটা, এটাও একটা খুব বড় ব্যাপার। না হলে কিন্তু একটা জায়গা খুব যে একটা বড় হয় তা কিন্তু নয়, কারণ আমাদের মহানদে খুব ঐতিহ্যশালী জায়গা, খুব হিস্টোরিক্যাল প্লেস এটা। অতএব তার মর্যাদাটা ছেলেপুলেরা একেবারে ভুলে যাবে, এটা আমি আশা করি। যাকে তোমার সঙ্গে অনেক কথা হলো, অনেকদিন পর মহানাদ এলে তোমাকে ধরলাম, এরপরেও কলকাতায় গিয়ে হয়তো ধরবো, আবার তোমার সঙ্গে আলোচনায় বসবো, আলাপ হবে। শ্রোতাদের বলছি, অরুণাংশু ভট্টাচার্য আমাদের গ্রামেরই ছেলে, অনেক দিন পর এই মহানাদ এসেছিলেন। এই জায়গাতেই তার খেলাধুলা, সাঁতার কাটা বললেন উনি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে, যখন ওনার সঙ্গে আমি আবার আড্ডায় আসবো, তখন আপনাদের কাছে আবার নিয়ে আসবো, আবার দেখা হবে। নমস্কার।